প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পিপিআইএমএসসি লাইভ ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। যথারীতি পরিচিতি, আমি মোহাম্মদ খালেদ হাসান, তোমাদের সহকারী শিক্ষক। আজকের বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমরা দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা উপস্থিত হয়েছ। আজকেও আমাদের দ্বাদশ অধ্যায়ের চতুর্থ ক্লাস। আমরা এর আগে এই অধ্যায়ে 3টা ক্লাস করেছি। এর আগে আমরা এই ক্লাসে পড়েছি অর্থনৈতিক নির্দেশক সমূহ, তারপর পড়েছি বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য, প্রতিবন্ধকতা এবং প্রতিবন্ধকতা উত্তরণের যে পদক্ষেপ সেটা আমি বাড়ির কাজ দিয়েছিলাম। সবাই জমা দাওনি, অল্প কিছু শিক্ষার্থী জমা দিয়েছ। এগুলোর উপর নাম্বার আছে। তোমাদের আর আমি রিকোয়েস্ট করব না, তোমরা যারা জমা না দাও এটা পরবর্তীতে এটা সাফারার হবে। যাই হোক, আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। আজকের পার্ট এর পরের টপিকসটা এখানে আলোচনার কিছু বিষয় আছে, এর জন্য আমি আর অন্যদিকে সময় নষ্ট করব না। আজকের পাঠ ঘোষণা করে দিচ্ছি আমি। আজকে আমরা মূলত আলোচনা করব উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশ ও এসব দেশের অর্থনীতি কেমন, সে বিষয়ে আলোচনা করব। একটা গুরুত্বপূর্ণ টপিকস। তো সবাই বই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো এবং মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আমি মাঝে মাঝে প্রতি স্লাইডের পরে তোমাদের প্রশ্ন করব, যে কাউকে আমি প্রশ্ন করতে পারি। আমরা উন্নত, অনুন্নত, উন্নয়নশীল দেশ আলোচনা করার আগে এই অর্থনৈতিক উন্নয়নের ধারণাটা আমাদের পরিষ্কার হতে হবে, না হলে তোমরা বিষয়গুলো বুঝবে না। অর্থনৈতিক উন্নয়নের ধারণা, উন্নয়ন বলতে আমরা কি বুঝি আগে আমরা জানি। উন্নয়ন হচ্ছে ইতিবাচক পরিবর্তন, যে কোনো বিষয়ের একটা ইতিবাচক পরিবর্তন, সেটাকে আমরা উন্নয়ন বলতে পারি। উন্নয়ন হলো সমৃদ্ধি বা সার্বিক মান উন্নয়ন, এটা হচ্ছে উন্নয়ন। দেশের সম্পদ ও সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা যদি সংজ্ঞাটা দেখি, তোমরা সংজ্ঞাটা একটু দেখো। দেশের সম্পদ সম্ভাবনা কাজে লাগিয়ে আর্থসামাজিক সমৃদ্ধি ও বিকাশ সাধনকে অর্থনৈতিক উন্নয়ন বলা যায়। ঠিক আছে, এই সংজ্ঞাটা তোমরা দিতে পারো। অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে এটা লিখতে গিয়ে এখানে যেটা আলোচনার বিষয়, একটু ডিটেলস আলোচনার বিষয় আছে। এখানে দুইটা কনসেপ্ট আছে যা অনেকে একরকম মনে করে। তার মধ্যে একটা হচ্ছে, তোমরা এখনো লগ ইন করছো অনেকে, যারা দেরি করে লগ ইন করছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই 2 মিনিটের মধ্যে লগ ইন করবা। এখনো 6 মিনিট চলে গেছে, এখনো লগ ইন করো। আমাকে অ্যাডমিট করতে হয় বারবার, ক্লাসে ডিস্টার্ব হয়। তাহলে এই যে অর্থনৈতিক উন্নয়ন, এটা জানার আগে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়টা বুঝতে হবে। অনেকে অর্থনৈতিক উন্নয়ন আর অর্থনৈতিক প্রবৃদ্ধি এটাকে এক করে ফেলে, যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বুঝি অর্থনৈতিক উন্নয়ন। না, অর্থনৈতিক উন্নয়নের ধারণাটা বড়। এবং এখানে বলা হয়েছে যে উন্নয়ন হলো সার্বিক মান উন্নয়ন। সার্বিক, এই শব্দটা মনে রাখবে, মানে সব দিক যখন উন্নত হবে, আর্থিক, সামাজিক, রাজনৈতিক, মানে সব দিক, একটা সমাজের বা রাষ্ট্রের সব দিক উন্নত হওয়া মানেই হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন শুধুমাত্র অর্থের সাথে জড়িত নয়। তাহলে এই বিষয়টা খেয়াল রাখবে যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে সার্বিক উন্নয়ন। তাহলে আরেকটা শব্দ আমরা অর্থনৈতিক উন্নয়নের সাথে গুলিয়ে ফেলি, সেটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। এটা একটা ছোট ধারণা। অর্থনৈতিক প্রবৃদ্ধি কি? কোনো দেশের জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধির হার। এটা যদি একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবে যে গত বছর আমাদের জাতীয় আয় কত ছিল, এই বছর কত হয়েছে। এটা যদি বাড়ে তাহলে আমরা বুঝবো এটা প্রবৃদ্ধি। এটাকে আমরা বলতে পারি অর্থনৈতিক প্রবৃদ্ধি। কিন্তু সেই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নকে নির্দেশ করে না। ক্লিয়ার? এটা ডিটেলস তোমাদের বইয়ে আছে, পড়ে না বুঝলে আমাকে বলবে। আরো কিছু উদাহরণ দেই আমি। কোন দেশের প্রবৃদ্ধির হার যদি 2% হয়, আবার সে দেশের জনসংখ্যাও 2% হারে বৃদ্ধি পেল, তাহলে অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে বলা যাবে?
বলা যাবে না। আমাদের প্রবৃদ্ধি বাড়লো, আবার জনসংখ্যাও বাড়লো, তাহলে এই প্রবৃদ্ধি দিয়ে ওই জনসংখ্যার ব্যয় বাড়েই চলে যাবে। তাহলে উন্নয়ন কিভাবে হলো? তাহলে এখানেই মূল পার্থক্যটা অর্থনৈতিক উন্নয়নের সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধির। কারণ প্রবৃদ্ধির হার ও জনসংখ্যা বৃদ্ধির হার একই হলে মাথাপিছু আয় আবার একই থাকবে। যদি প্রবৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে বেশি হয়, তাহলেই মাথাপিছু আয় বাড়বে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটছে বলে বলা যাবে। এর সাথে দ্রব্যমূল্য আহ আহ, বৃদ্ধির বিষয়টাও বিবেচনায় নিতে হবে। তাহলে এখানে আলোচনা করার অনেক বিষয় আছে, এজন্য প্রবৃদ্ধি উন্নয়ন এক নয়। প্রবৃদ্ধি আর উন্নয়নের মধ্যে অনেক পার্থক্য আছে। আরেকটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বুঝাতে চাই। মনে করো তোমার জিপিএ বাড়লো, তুমি জিপিএ 4 পেলা, আগামী বছর পেলা 5। যেমন ইউনিভার্সিটি লেভেলে জিপিএ সর্বোচ্চ মান হচ্ছে 4 আউট অফ 4, আর তোমাদের স্কুল লেভেলে 5। তুমি এতে পেলা 4, আবার আমাদের অ্যাডমিট করতে গিয়ে বারবার ডিস্টার্ব হচ্ছে, অনেকে মাত্র ঢুকছে, 10 মিনিট চলে গেছে। যারা এই মাত্র এসেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আগামী ক্লাস থেকে আমি সর্বোচ্চ 5 মিনিট দেখব, ক্লাস শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে সবাই ঢুকবে। বারবার ডিস্টার্ব হয় তোমাদের কারণে, যারা আগে ঢুকে তাদেরও ডিস্টার্ব হয়, এই অ্যাডমিট করতে গিয়ে আমার মনোযোগ নষ্ট হয়। তো এই জিনিসটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে, ক্লাস শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে লগ ইন করার চেষ্টা করবে, আর না করতে পারলে আর ঢুকবে না। যাই হোক, তাহলে আমরা এই প্রবৃদ্ধি আর অর্থনৈতিক উন্নয়নের পার্থক্যটা বোঝার জন্য উদাহরণ দিচ্ছি, যে তুমি জিপিএ 5 পেলা, আউট অফ 5 এর মধ্যে 4, আবার ইউনিভার্সিটি থেকে আউট অফ 4 এর মধ্যে 4, দুইটাই কিন্তু 4, কিন্তু এখানে কিন্তু তোমার কি হয়েছে, উন্নয়ন হয়েছে, কারণ তুমি 4 এর মধ্যে 4 পেয়েছো আর ওখানে 5 এর মধ্যে 4। তাহলে দুইটাই 4 হলেও তোমার উন্নয়ন কিন্তু হয়েছে। এটাই হচ্ছে পার্থক্য অর্থনৈতিক উন্নয়ন আর প্রবৃদ্ধির মধ্যে। আর যদি তুমি দুইটাই এখানে 5 এর মধ্যে 5 পেলা, ওখানে গিয়ে 4 এর মধ্যে 4 পেলা, আপাত দৃষ্টিতে মনে হলো কমেছে, আসলে না, আসলে একই, তোমার মান একই রয়েছে। এই যে মান উন্নয়ন, এটার সাথেই সার্বিক মান উন্নয়ন, এটার সাথেই তোমার অর্থনৈতিক উন্নয়নের ধারণা, পাশাপাশি তোমার জ্ঞান, তোমার আউট নলেজ, তোমার অন্যান্য যে বিকাশ, এগুলো ঠিক মতো হয়েছে কিনা, তাহলে বোঝা যাবে তুমি একটা পরিপূর্ণ শিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠেছো। না হলে বোঝা যাবে না। শুধু জিপিএ দিয়ে একটা শিক্ষার্থীকে যেমন মেজার করা যায় না, পরিমাপ করা যায় না, ঠিক তেমনি শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে অর্থনৈতিক উন্নয়নের ধারণাকে মেজার করা বা পরিমাপ করা যায় না। তাহলে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি কখনোই এক নয়। কোনো সমস্যা থাকলে বলবে। তাহলে প্রবৃদ্ধির সংজ্ঞা আর অর্থনৈতিক উন্নয়নের সংজ্ঞা তোমরা দুইটাই দেখছো, সংজ্ঞা হিসেবে এটা, কিন্তু অনেক কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি, মূল আলোচনায় আমরা চলে আসি, যে উন্নয়নের মাত্রার ভিত্তিতে বিশ্বের দেশসমূহকে 3টা ভাগে বিন্যস্ত করা হয়। 1 উন্নত উন্নত দেশ, 2 অনুন্নত দেশ, 3 উন্নয়নশীল দেশ। এগুলো আমরা আলোচনা করব। আজকে হয়তো আমরা শুধু উন্নত দেশ নিয়ে আলোচনা করব, অন্যগুলো আলোচনার সময় হয়তো পাবো না। যদি পাই তাহলে আমরা আলোচনা, না হলে নেক্সট ক্লাসে আমরা ওই দুইটা আলোচনা করব। তাহলে এই যে 3টা আমরা দেখলাম, তাহলে উপরের আলোচনার ভিত্তিতে কিন্তু আমরা বলতে পারি প্রবৃদ্ধির হারের তুলনায় অর্থনৈতিক উন্নয়ন একটি বহুমাত্রিক বিষয়। এটা কি তোমরা তোমার লেখায় আলোচনা করে দিবা, যে প্রবৃদ্ধি আর উন্নয়ন এক নয়। উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা চাইতে পারে, এটা এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে। তোমাদের এই বইয়ে বিস্তারিত এখানে একটা বড় আলোচনা আছে, এই আলোচনাটা তুমি পড়লেই বুঝতে পারবে। এটাকে সংক্ষেপ করে 1 পৃষ্ঠার মধ্যে লিখে দিবা। তাহলে উন্নয়নের মাত্রার ভিত্তিতে আমরা 3 ভাগে বিভক্ত বা বিন্যস্ত করতে পারি। 1 উন্নত দেশ, অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ। অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত আছে এমন দেশকে বলে উন্নত দেশ। আমরা উন্নত দেশের আলোচনায় চলে যাব। তাহলে প্রথম লাইনটা আমি বলে দিলাম, উন্নত দেশ কাকে বলে? অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত আছে, উন্নয়ন থেমে যায়নি।
উন্নয়ন চলছে, উন্নয়নের তো শেষ নেই। গ্যালাক্সি J6 নামে এন্টার করতে চাচ্ছে, তাকে আমি অ্যাডমিট করব না। এটা তোমরা পেজে লিখে দাও, গ্যালাক্সি J6 নামে আমি কাউকে চিনি না, ঢুকতে হবে নাম দিয়ে। তাহলে এই যে উন্নয়নের ব্যাপারটা, তাহলে এটা কি একটা উন্নত দেশের জন্য অব্যাহত থাকতে হবে উন্নয়ন। তার মানে উন্নয়ন শেষ বলতে কিছু নেই। উন্নত দেশগুলোর জনগণের মাথাপিছু আয় বেশি থাকে, মাথাপিছু আয় বৃদ্ধির হারও বেশি থাকে, সে কারণে তাদের জীবনযাত্রা অত্যন্ত উন্নত থাকে। এসব দেশকে আমরা উন্নত দেশ বলতে পারি। আমরা একটা সংজ্ঞার মাধ্যমে দেখি। সংজ্ঞাটা সবাই দেখো। অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এমন এবং উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত আছে এমন দেশকে বলে উন্নত দেশ। যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপের দেশগুলো, এশিয়ার জাপান, আরো দেশ আছে, কোরিয়া, চীন, এদেরকে আমরা উন্নত দেশ বলতে পারি। তাহলে এই যে দেশগুলো, এগুলো কিন্তু উন্নত দেশ, উন্নত দেশের সংজ্ঞায় তারা পড়ে, অন্তর্ভুক্ত। তাহলে উন্নত দেশের সংখ্যাটা তোমরা দেখলে উদাহরণ সহ। এখন আমরা পরের ইয়াতে যাব। উন্নত দেশের তাহলে কি বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা তাকে উন্নত দেশ বলবো, সেগুলো দেখার আগে আমি একটু তোমাদের মনোযোগ আকর্ষণ করছি, কারা কারা এখানে আছে একটু দেখি। তোমরা অনেকেই আছো, ওটি লাইনে আছে। তোমরা আছো 21 জন, একজন ওয়েটিং আছে 22 জন। এই 22 জনকে নিয়ে আমি ক্লাস করছি, যেটা একটা শাখার পরিপূর্ণ স্টুডেন্ট না। একটা শাখায় আছে আমার ক্লাসে কম 36 জন, আর ওই ক্লাসে আরো বেশি, তো দুই ক্লাস মিলে মাত্র 22 জন। খুবই দুঃখজনক বিষয়। যারা ক্লাস করছো না তারা পরে সাফার হবে, কারণ এটা তোমাদের 10ম শ্রেণী। তোমরা এখানে টেস্ট পরীক্ষা দিবে, ওই দিবে সেই দিবে, এগুলো প্রি টেস্ট হবে। তোমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা আছে যেগুলো এর সাথে সম্পৃক্ত থাকবে। এখানে উপস্থিত আছে আনিকা, অন্টু মল্লিক, বৈশাখী, ফাহাদ, জেবিন, লাবিবা, মাইন, নাফিস, নির্ণয়, নুমান, ওহি, রোশনি, সৌরভ, সিফান, শিমু, সানিয়া, শ্রেয়া, সিফাত নূর, হাসনা জাহান, তামিম, তাসনিম, তাবাসসুম, অর্চি এবং আশিকুল। তোমরা নাম লিখেছো, অনেকে ডাকনাম, অনেকে স্কুলের নাম লিখেছো, সমস্যা নেই। স্কুল নামটা লিখলে ভালো হয়, স্কুল নামের একটা অংশ দিলেই হবে, সাথে রোলটা লিখবে, এটা খুব জরুরি। আর আমার ক্লাসের রোল আমি দিতে পারছি না, তোমরা এখনো 2 থেকে 3 জন শিক্ষার্থী ভর্তি হও নাই। সবাই ভর্তি না হলে আমি রোলটা দিতে পারছি না, কারণ আমরা এই মাসের মধ্যে যারা ভর্তি হবে না, আমি ধরে নিব তারা ভর্তি হবে না, তাদেরকে বাদ দিয়ে আমি রোল দিয়ে দিব। সামনের মাসের 1 তারিখে আমি রোল তোমাদের দিয়ে দিব। যারা ভর্তি হওনি বা হবে না এই মাসের মধ্যে, তাদেরকে আমি ধরে নিব তারা অন্য স্কুলে ভর্তি হয়ে গেছে, সো তাদেরকে বাদ দিয়ে আমি রোলগুলো দিব। এই জন্য আমরা দেরি করতে হচ্ছে। 2-3 জন ভর্তি হও নাই, সবাই হয়েছে, তাদেরকে, যারা ভর্তি হও নাই তাদেরকে আমি ভর্তি হওয়ার জন্য রিকোয়েস্ট করছি। তাহলে এই তোমাদের একটু প্রশ্ন করি, তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করছো কিনা এটা জানার জন্য। নির্ণয়, রোল 12 আমাকে শুনতে পাচ্ছ? নির্ণয়, নির্ণয় আমাকে শুনতে পাচ্ছ না? যারা আমার সাথে কনভারসেশন করবে না তাদেরকে আমি ধরে নিব অ্যাবসেন্ট। আচ্ছা, এরপর রোশনি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি এক কথায় বলো, অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে আমরা কি বুঝি, এক বাক্যে। স্যার, অর্থনৈতিক প্রবৃদ্ধি কোন দেশের জাতীয় আয়ের বার্ষিক হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। কোন দেশের জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধির হারকে, হ্যাঁ, ওটা বৃদ্ধি পেতে হবে, প্রবৃদ্ধি। মানে গত জি বছর স্যার। থেকে এবছর যদি বৃদ্ধি না পায় তাকে প্রবৃদ্ধি বলা যাবে না। হ্যাঁ, প্রবৃদ্ধি মানে বৃদ্ধির হার বলতে হবে শব্দটা। ধন্যবাদ তোমাকে। আরেকজনের কাছে আমি যাব। আশিকুল আমাকে শুনতে পাচ্ছ? মোহাম্মদ আশিকুল, এমডি আশিকুল, রোল 51। আশিকুল,
ছেলেরা লগ ইন করে হয়তো কোথাও চলে যায়, কারণ বাংলাদেশে বিশ্ব পরিচয় একটা সহজ বিষয়, এখানে এটা না পড়লেও পাস করা যায়। যারা শুধুমাত্র পাস করার উদ্দেশ্যে আসছো তাদের ক্লাস করা লাগবে না, এটা সত্যি। কিন্তু এ প্লাস পেতে হলে ক্লাস লাগবে। যাই হোক, আমি যাচ্ছি নুমান। নুমান, আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, তুমি বলো। উম, আমরা উন্নয়নের মাত্রা, উন্নয়ন দেখলাম, উন্নয়নের মাত্রার ভিত্তিতে যে কে কতটুকু উন্নত হয়েছে এর ভিত্তিতে আমরা বিশ্বের দেশসমূহকে কয়টি ভাগে ভাগ করতে পারি? স্যার, 3টি: কি কি? উন্নত, অনুন্নত ও উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল। গুড। আমরা পড়ছি উন্নত দেশের উপর। উন্নত দেশের সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা এখন দেখব। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। আমি যে কোনো সময় জিজ্ঞাসা করব সংজ্ঞাগুলো বা ব্যাখ্যাগুলো, আমি যেগুলো বলছি তোমাদের। উন্নত দেশের বৈশিষ্ট্যের মধ্যে আমি কিছু আলোকপাত করেছি, এর মধ্যে এখন পয়েন্ট আউট করব আমরা। শিক্ষা প্রসারের ফলে জ্ঞান বিজ্ঞানও দ্রুত প্রসার লাভ করে ওইসব দেশে, এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়। কারণ যে কোনো প্রযুক্তি আমরা দেখি কি উন্নত দেশ আগে ব্যবহার করে, তারপর আমাদের মতো দেশগুলোতে পরে আসে। তাহলে এই যে তারা আগেই সব নেয়, এগুলো কিন্তু তাদের ক্রেডিট, এবং তারা এগুলোকে ডিজার্ভ করে। তারা এগুলো আবিষ্কার করে, তারা এগুলো ব্যবহার করার পর আমাদের মতো দেশগুলোতে তারা অ্যাপ্লাই করে। সো এই উন্নত দেশের বৈশিষ্ট্যের মধ্যে এটাও একটা অন্তর্ভুক্ত। তারপরও 10টা বৈশিষ্ট্য আমি দেখাবো, এগুলো বইয়ের ভিত্তিতে। তারপরে তোমরা অন্যান্য বৈশিষ্ট্যগুলো সাথে দিতে পারবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জীবনযাত্রার উচ্চ মান, মানে এখানে জনগণের মাথাপিছু আয় অনেক বেশি থাকে। হ্যাঁ, যেমন আমরা এর আগের অধ্যায়ে পড়েছিলাম যে কত মাথাপিছু থাকলে তাকে উন্নত দেশ বলি, যেমন 40,000 মার্কিন ডলার থেকে 85,000 মার্কিন ডলারের মধ্যে হতে হবে। তাহলে উন্নত দেশের প্রধান বৈশিষ্ট্য এটা, এবং তাদের জীবনযাত্রার মানও উঁচু থাকে। শুধু মাথাপিছু আয় দিয়ে তো জীবনযাত্রা বোঝা যায় না, তাদের মানটাও আসলেই উঁচু থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে শিল্পায়িত অর্থনীতি। এটা আমি আলোচনা করেছি যে তাদের অর্থনীতির মূল মেরুদণ্ড হবে শিল্পভিত্তিক। উন্নত দেশগুলোর অর্থনীতি শিল্প নির্ভর হবে। দ্রুত শিল্পায়নের ফলে এসব দেশ উন্নতি অর্জন করে, এবং ক্ষুদ্র মাঝারি শিল্প থেকে এসব দেশ ক্রমে মৌলিক ও বৃহৎ শিল্পের প্রসার ঘটে। যেটা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখেছি যে আমাদের ভারী ও বৃহৎ শিল্পের প্রসার খুব অপ্রতুল, খুবই অপ্রতুল, যে কারণে আমরা উন্নত দেশে এখনো পৌঁছাতে পারিনি। তাহলে উন্নত দেশের অন্যতম একটি বৈশিষ্ট্য কি? বৃহৎ ও ভারী শিল্প নির্ভর, মানে শিল্প নির্ভর অর্থনীতি তাদের এখানে বেশি। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সঞ্চয়, মূলধন গঠন ও বিনিয়োগের উচ্চ হার। তারা উচ্চ হারে সঞ্চয় করে, এবং সেই সঞ্চয়টা মূলধনে পরিগণিত হয়। তারপরে তারা সেটা আবার বিনিয়োগ করে। তিনোটাই যেহেতু সঞ্চয় উচ্চ হারে হয়, পরবর্তীগুলো উচ্চ হারেই গঠিত হয়ে থাকে। উচ্চ মাথাপিছু আয়ের কারণে ভোগ ব্যয় করার পরও জনগণের কাছে উদ্বৃত্ত আয় থাকে, যা সঞ্চয় হিসেবে জমা হয়, কারণ তাদের মাথাপিছু আয় বেশি থাকে। সঞ্চয়ের উচ্চ হারের ফলে মূলধন গঠন হয়, তাদের কাছে একটা অ্যামাউন্ট জমা হয়, এবং সেটা বিনিয়োগও করতে পারে তারা। ফলে উৎপাদনের পরিমাণও ক্রমাগত বৃদ্ধি পায়। এটা উন্নত দেশের বৈশিষ্ট্য। 4 নাম্বার, উন্নত উৎপাদন পদ্ধতি। তাদের পদ্ধতিও, উৎপাদনের পদ্ধতিটা উন্নত হয়, এবং বন্টন প্রক্রিয়াটাও সুষম বা উন্নত হয়। উন্নত দেশসমূহ যতই উন্নতির পথে অগ্রসর হয়, ততই তাদের উৎপাদন পদ্ধতি ব্যবস্থাপনাও উন্নত হয়। এর বড় একটা কারণ প্রযুক্তির উন্নয়ন। উন্নত প্রযুক্তি আমি আগে বলেছি, তারা প্রযুক্তিগুলো নিজেরাই আবিষ্কার করে এবং ব্যবহার করে। উন্নত দেশে জাতীয় আয় বন্টন ব্যবস্থা উন্নত হয়। বন্টন ব্যবস্থা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, সুষম বন্টন, অসম বন্টন। বন্টন যদি সুষম না হয়, তাহলে এখানে অর্থনৈতিক উন্নয়নটাও বাধাগ্রস্ত হয়। উৎপাদনের উপাদান সমূহ, বিশেষত শ্রমিক তার ন্যায্য মজুরি পায় সেখানে, ফলে আয় বন্টনের বৈষম্য কমে যায় এবং জনগণের সার্বিক কল্যাণ বৃদ্ধি পায়। 5 নাম্বার বৈশিষ্ট্য, উন্নত আর্থসামাজিক অবস্থা। এখানে উন্নত ব্যাংক ব্যবস্থা থাকে, ঋণদান ব্যবস্থাপনা, পরিবহন যোগাযোগ ব্যবস্থা, বেকারত্বের অত্যন্ত নিম্ন হার, বিদ্যুৎ পানি জ্বালানির পর্যাপ্ততা, শিক্ষার উচ্চ হার, শিক্ষার সুবিধা, স্বাস্থ্যসেবা নিশ্চিত থাকে, এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা থাকে। এই উন্নত আর্থসামাজিক অবস্থা দেখেও আমরা বুঝতে পারবো ওই দেশ উন্নত না অনুন্নত।
এই যে আমি সর্বশেষ একটি কথা বললাম, সামাজিক নিরাপত্তা, এটা নিয়ে অনেকবার কথা হয়েছে। এটা কে বলতে পারবে? সামাজিক নিরাপত্তা বলতে আমরা কি বুঝি? আমি কি মেনশন করে দিব কাউকে? ইরফান নাই, ইরফান। তোমরা হয়ে গেছো 18 জন। খুবই দুঃখজনক। শিমু, সানিয়া, যেকোনো একজন বলো সামাজিক নিরাপত্তা বলতে কি বোঝায়? বলতে পারবে? না পারলে সাথে সাথে আমাকে বলবে, স্যার পারছি না। স্যার আমি পারছি না। ধন্যবাদ। শ্রেয়া, শ্রেয়া কি পারবে? সামাজিক নিরাপত্তা বলতে কি বোঝায়? সরি স্যার। কেউ পারছে না। রোশনি কি একটু ট্রাই করবে? না স্যার। এটা কিন্তু আমি অনেকবার বলেছি, ক্লাস 8-এ বলেছি, তোমাদের 9-এ বলেছি, তোমরা ভুলে যাও বিষয়টা। সামাজিক নিরাপত্তার সংজ্ঞাটা হচ্ছে এটা হচ্ছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যে নিরাপত্তা। সেটা কারা? শিশু, নারী, তারপরে বৃদ্ধ, প্রতিবন্ধী, যারা সাধারণ মানুষের চেয়ে একটু পিছিয়ে, তাদের জন্য, হ্যাঁ, তাদের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা তাকে বলে সামাজিক নিরাপত্তা। উন্নত দেশে এটা খুব ভালো থাকে। তুমি দেখবা উন্নত দেশে তোমাদের যারা রিলেটিভ থাকে তাদের জিজ্ঞাসা করলে যে একটা আহ, অসহায় নারীর জন্য অথবা বৃদ্ধ বা শিশুদের জন্য অনেক কিছু ব্যবস্থা তারা করে রাখে বিনামূল্যে, এবং অনেক ভাতা, তারপরে সুযোগ সুবিধা, শিক্ষার ব্যবস্থা স্পেশাল থাকে তাদের জন্য আরো ভালো। যারা একটা সাধারণ মানুষ যে সুযোগ সুবিধা পায় তার চেয়ে বেশি পায় একজন পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তাহলে এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যে নিরাপত্তা, সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। এই ব্যবস্থাটা উন্নত দেশে খুব বেশি থাকে। তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী কারা? শিশু, তারপরে অসহায় নারী, বৃদ্ধ, প্রতিবন্ধী, তাদের জন্য স্পেশাল চাইল্ড, এদের জন্য। এটা আশা করি আর ভুলবে না তোমরা। তারপর উন্নত আধুনিক কৃষি ব্যবস্থা তাদের থাকে। কৃষি ব্যবস্থাটা আমরা যেমন কৃষি নির্ভর অর্থনীতি, এ কারণে দেখো ওদের 6 নাম্বার এসেছে কৃষি ব্যবস্থার ব্যাপারে কথাবার্তা। কারণ কি? কৃষি কি কাজে দিবে? কৃষি যে কাজে দিবে সেটা যদি তোমার টাকা থাকে তুমি অন্য দেশ থেকে আমদানি করতে পারবে। হ্যাঁ, যার ফলে কি হবে? এটা তুমি অন্য দেশ থেকে, যে দেশে ভালো এবং কম দামে পাওয়া যায়, সে দেশ থেকে আনতে পারবে। আর নিজেরা উৎপাদন করতে পারলেও ভালো, কিন্তু তারা এটার উপর নির্ভর না। তারা এটা শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করে বা অন্য দেশে রপ্তানির জন্য তারা এতটা উম, আয়োজন করে না। তো উন্নত আধুনিক কৃষি ব্যবস্থা থাকবে অবশ্যই, কিন্তু সেটা প্রধান না। তাহলে একটা দেশের কৃষি ব্যবস্থা, তাদের কৃষি ব্যবস্থাটা উন্নত থাকবে। একটা বড় বিশাল এলাকার জমি একজনে সে চাষবাস করছে, সে একাই সবকিছু করছে যন্ত্রের সাহায্যে, এরকম আধুনিক কৃষি ব্যবস্থা থাকতে হবে। আর আমাদের একটা ছোট জমিও 10-15 জন মিলে কাজ করছে, তার মানে এখানে আমাদের কি উম, মানব সম্পদের ব্যবহার বেশি হচ্ছে। তো এরকম ব্যবস্থা তাদের থাকবে, আধুনিক কৃষি ব্যবস্থা থাকবে। নিয়ন্ত্রিত জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রিত থাকবে, এবং মানব সম্পদ যারা, তারা উন্নত হবে, তারা শিক্ষিত হবে, দক্ষ হবে। আমাদের দেশে দেখা যায় এমন একটা সাবজেক্টে অনার্স মাস্টার্স করে, কিন্তু সে যে কাজ করছে সেই কাজের সাথে সেই সাবজেক্টের কোনো রিলেশন নাই। তার মানে আমাদের মানব সম্পদ উন্নত না, অনুন্নত মানব সম্পদ। আমরা বিদেশে গিয়ে কি কাজ করব তারপর শিখি, এখান থেকে শিখে যাই না। তো এই যে অনুন্নত মানব সম্পদ আমাদের, কিন্তু উন্নত দেশে এটা হয় না। যে যেই সাবজেক্ট রিলেটেড সে সেই সাবজেক্ট রিলেটেড কাজ করছে, যে কারণে তাদেরকে উন্নত মানব সম্পদে আমরা দেখতে পাই। তো নিয়ন্ত্রিত জনসংখ্যা, উন্নত মানব সম্পদ সেই দেশের অন্যতম একটি বৈশিষ্ট্য। অনুকূল বৈদেশিক বাণিজ্য, এটা কে বলতে পারবে? অনুকূল বলতে এখানে কি বোঝানো হয়েছে? অনুকূল বাণিজ্য বলতে কি বোঝানো হয়েছে, কেউ পারবে? এটা তো আলোচনা করেছিলাম, ভারসাম্যপূর্ণ বৈদেশিক বাণিজ্য। অনুকূল আর প্রতিকূল। অনুকূল আমাদের দেশে যেমন প্রতিকূল বৈদেশিক বাণিজ্য, কিন্তু উন্নত দেশে বৈদেশিক বাণিজ্যটা অনুকূল, তাদের পক্ষে যায়। তার মানে কি? খুব সিম্পল বিষয়টা। বিষয়টা হচ্ছে অনুকূল বলতে বোঝানো হচ্ছে তাদের পক্ষে যাবে। আমদানি তারা কি করবে? কম করবে, রপ্তানি বেশি করবে। মানে বিক্রি বেশি করবে, কিনবে কম। তার মানে যা কিছু তার প্রয়োজন সেগুলো সে বেশিরভাগই সে উৎপাদন করে, যে কারণে তার আমদানি কি
কি করতে হয়, কম করতে হয়। আর আমাদের মতো দেশগুলো আমদানি বেশি করি, রপ্তানি কম করি, যার মানে আমরা প্রতিকূল বৈদেশিক বাণিজ্যের মধ্যে পড়ে যাই, যে কারণে আমাদের অর্থ বেশি দিতে হয়, আর আমরা অর্থ বেশি দিয়ে কিনে আনি এবং তাদের কাছে যা বিক্রি করি সেই অর্থের পরিমাণ আরো কমে যায়, যে কারণে এটাকে বলে প্রতিকূল বৈদেশিক বাণিজ্য আমাদের দেশের প্রেক্ষিতে। আর উন্নত দেশে অনুকূল বৈদেশিক বাণিজ্য, তারা রপ্তানি করে বেশি, আমদানি করে কম, এটা বলে অনুকূল বৈদেশিক বাণিজ্য। এটা উন্নত দেশের অন্যতম একটি বৈশিষ্ট্য। ব্যাপক নগরায়ন, গ্রাম থাকবে, গ্রাম মানেই যে রাস্তাঘাট দালান কোঠা তা না, সেখানে উন্নত নগরের সব উন্নত ব্যবস্থা পাবে, গাছপালা সবই থাকবে, গাছপালা থাকবে, খাল বিল থাকবে, সবই থাকবে, কিন্তু সেটা কি থাকবে, সিস্টেমেটিক। ব্যাপক নগরায়ন, ব্যাপক নগরায়ন উন্নত দেশের একটি বৈশিষ্ট্য, এবং নগরের সব সুযোগ সুবিধা তারা পাবে। তাহলে কৃষি প্রধান অবস্থা থেকে ক্রমশ শিল্পায়ন ঘটার ফলে পথঘাট, যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের ফলে উন্নত বিশ্বে গ্রামীণ অর্থনীতি শহুরে রূপে লাভ করে। ফলে গ্রামীণ জনগোষ্ঠী শহরে আসতে থাকে এবং গ্রামগুলো ক্রমশ শহরে রূপান্তরিত হয়। তারপর সর্বশেষ বৈশিষ্ট্য রাজনৈতিক স্থিতিশীলতা। অন্যতম একটি বৈশিষ্ট্য, উন্নত দেশসমূহে রাজনৈতিক স্থিতিশীলতা বিদ্যমান থাকে। এখানে প্রশাসন যন্ত্র স্বচ্ছতার সাথে কাজ করে এবং দুর্নীতির পরিমাণ খুবই কম। রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানসমূহ স্থিতিশীল ও উন্নত, ফলে অর্থনৈতিক উন্নয়নের সহায়ক পরিবেশ গড়ে ওঠে ও তা বজায় থাকে। এই বিষয়গুলো তোমরা এক লাইন করে আলোচনা করে দিলেও তোমরা এটা 3 বা 4 জন্য যথেষ্ট, 1 বা 2 লাইন করে। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই ইয়া করবে। তা আমরা পরের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো। এখন এগুলোর এটুকুর উপর কারো কোনো প্রশ্ন আছে কিনা বল। উন্নত দেশের বিষয়গুলো আমরা পড়লাম। উন্নত দেশে আর কি কি বিষয় পড়লাম আমরা একটু দেখি। আমরা পড়লাম অর্থনৈতিক উন্নয়নের ধারণা, অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে, তারপর পড়লাম, তোমরা আবার রিমাইন্ডার দিচ্ছি, উন্নয়নের মাত্রার ভিত্তিতে দেশ কয় ভাগে বিভক্ত, বিশ্বের দেশগুলো 3 ভাগে, উন্নত, অনুন্নত, উন্নয়নশীল। উন্নত দেশের বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম এবং বৈশিষ্ট্যগুলো তোমরা দেখলে, সংজ্ঞা দেখলে। এখন আমরা বাড়ির কাজ দিয়ে দিব। বাড়ির কাজটা ওই যে যেটা প্রথম স্লাইডে আলোচনা করেছি, এটা 1 পৃষ্ঠার মধ্যে লিখবে। এখানে তোমাদের বইয়ে আছে, টপিকসে আছে, এই অনুযায়ী লিখবে তোমার মতো করে, একটু নিজের মতামত ইয়া করবে। প্রবৃদ্ধি উন্নয়ন এক নয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি, এখানে প্রবৃদ্ধি বলতে অর্থনৈতিকই বোঝানো হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন এক নয়। উদাহরণের মাধ্যমে এটা ব্যাখ্যা করে লিখবা। 1 পৃষ্ঠার মধ্যে হয়ে যাবে। উদাহরণ সহ একটা উদাহরণ দিয়ে তোমরা লিখে দিবে। আশা করি সবাই এটা অ্যান্সার করবে। তো আগামী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।